যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করেছিলেন এবং অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন সেটি পুনঃপ্রবর্তন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেই সঙ্গে তিনি প্রশ্ন রাখেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে কেন জনগণকে পেন্ডুলামের মতো দোল খাওয়ানো হচ্ছে। সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবি জানান তিনি। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামী আজ বৈঠক শেষে জানিয়েছেন সংস্কারের প্রতি তারা পূর্ণ সমর্থন পোষণ করেন এবং প্রকৃত নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। সংস্কারের সময় এবং নির্বাচনের চ্যালেঞ্জ এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। সেই সঙ্গে আরো আছেন ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, সহযোগী অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি, শুভ সন্ধ্যা। জনাব এম এ আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন নির্বাচন যথাসময়ে হবে এবং এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যেমনটি বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে কেন জনগণকে পেন্ডুলামের মতো দোল খাওয়ানো হচ্ছে। নির্বাচন নিয়ে আসলে আমরা এই দ্বিমুখী বাস্তবতা কেন দেখছি? ধন্যবাদ আপনাকে। আপনি ইউটিউবে গেলে এখনো দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিয়েছিল যে সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, এটা রাজনৈতিক দলগুলো যতটুকু একমত হবে ততটুকু নিয়েই আমরা নির্বাচনে যাব। একমত না হলেও আমরা নির্বাচনে যাব এবং যে কোনটাতে কে হাঁ করছে না করছে এটা আমরা ওয়েবসাইটে দিয়ে দেব। অর্থাৎ নির্বাচন এখন সংস্কার কমিশনের আলোচনা শেষ। জামাত ইসলাম আলোচনা করেছে, বিএনপি করেছে এবং ছাত্রদের সংগঠনও করেছে। আলোচনা তো শেষ। হ্যাঁ, এখন সোজাসুজি রোডম্যাপ ঘোষণা করবে। এখন যেটা বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন, বাংলাদেশের ওয়েদারটা আপনি খেয়াল করেন। আপনার ডিসেম্বরের পরে আসবে রোজা, রোজার পরে আসবে গরম, তারপরে আসবে বন্যা, তারপরে আসবে পরীক্ষা। তো এইভাবে তো এরপরে বলবে যে এই আবহাওয়া এই পরিস্থিতিতে নির্বাচন করা যাবে না, এরকমই তো হবে। ধোঁয়াশা। আবার দেখেন প্রধান উপদেষ্টা সম্পর্কে বলা হচ্ছে, মন্ত্রী দুইজন উপদেষ্টাও বলেছে এবং এখন যেখানেই যায় সেখানেই বলে 5 বছর আজীবন থাকা তাদের নাকি চায়। হ্যাঁ, তো এদিকে দেশের যে অবস্থা তাতে নির্বাচনের ব্যাপারে যে ধোঁয়াশা রাখা হচ্ছে, নির্বাচন দিতে চাচ্ছে এটা মনে হয় না। যেমন বিবিসি বাংলা একটা রিপোর্ট দেখেছি কয়েকদিন আগে যে সরকারের ভিতরে সরকার আছে, একটা অংশ নির্বাচন দিতে চায় না। হ্যাঁ, হয়তো আমি ধরে নিতে পারি সরকারের ভিতরে সরকারের কথা বলছেন জনাব এম এ আজিজ, কোন পক্ষটি বেশি শক্তিশালী? এটা তো পক্ষ তো প্রধান উপদেষ্টাই শক্তিশালী হওয়ার কথা। তিনি রোডম্যাপ দিবেন, তিনি বলেছেন এবং ইউটিউবে আপনি ঘাটেন, তার বক্তব্য পরিষ্কার, তিনি তার কথা রাখবেন। সংস্কার কমিশনে একমত হোক আর না হোক, আমার বক্তব্য এখানে, তিনি বলেছেন যতটুকু একমত হবে ততটুকু নিয়ে নির্বাচনে যাব, যেটুক হলো ওইটুক হবে, হ্যাঁ, না হলেও যাবে। তো এখন এই নির্বাচনটা কেন এই ডিসেম্বর থেকে জুন এই জায়গা থেকে সরতেছে? এবং সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যে দাবিটি জানিয়েছে যে বিষয়গুলোতে আসলে ঐকমত্য কমিশনের যে প্রস্তাবের রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করেছে সেগুলো জাতির সামনে যেন প্রকাশ করা হয়। তো প্রকাশ তো ওয়েবসাইটে দেওয়ার কথাই। ডক্টর মোহাম্মদ ইউনূসই তো বলছে যে জায়গায় ঐকমত হবে বা হবে না এটা জাতির সামনে জানাবে। জাতির সামনে জানাবার তো উচিত না। এর তো আমার তো মনে হয় এইসব স্টেপগুলা সংস্কার করার নামে যেগুলো করতেছে তাতে তো আমার কাছে মনে হয় বিরাজনীতিকরণের পথ করা হচ্ছে, রাজনৈতিক দলগুলোকে হেয় করা হচ্ছে। হ্যাঁ, এই যে এমসিকিউ পদ্ধতিতে টিক মারা, কোনটাতে রাজি আছো রাজি নাই, এগুলো কোনো কথা বলেন আপনি? আমি যদি আপনাকে বলি আপনি মদ খেয়েছেন কিনা বলেন তো, আপনি কি বলবেন? আপনি বলবেন না, তাহলে মদ আগে খাইতেন, এরকম হয় কি উত্তর? হ্যাঁ, তো এটা তো কোনো সংস্কার। বিএনপি 2 বছর আগে সংস্কার প্রস্তাব দিয়েছে, জামাতও প্রস্তাব দিয়েছে, সবাই প্রস্তাব দিয়েছে, আপনি সেটাকে বেজলাইন ধরে আগাইতেন। এখন এই সরকারটার সমস্যা হচ্ছে কি, মাল্টি ন্যাশনাল সরকার হয়েছে। আপনি দেখেন বিদেশি নাগরিক এই সরকারের মধ্যে ভরপুর। হ্যাঁ, দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, আপনার সংবিধান সংস্কার কমিশন আমেরিকান এক নাগরিক,
গণমাধ্যম সংস্কার কমিশন ব্রিটিশ নাগরিক। আর আপনি বলেন তো পৃথিবীতে একটা দেশ দেখান তো যে জাতীয় নিরাপত্তায় একটা বিদেশি নাগরিক দায়িত্বে আছে। এগুলো কি করছে ডক্টর মোহাম্মদ ইউনূস? এই জন্য আমি বলছি যে দেখেন 111-এর সরকারও প্রথম যখন দায়িত্ব নেয় তখন কিন্তু কম পপুলার ছিল না। আস্তে আস্তে এখন দেখেন ফখরুদ্দিন মহিউদ্দিন কোথায়। সুতরাং যে ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূস 111-এর সময়ও কিন্তু রাজনৈতিক দল করার চেষ্টা করেছিল, যেটা নাগরিক শক্তি। ফাইনালি উনি ওনার ডাকে সাড়া দেয় নাই কেউ, উনি বলছে কাজ। সংস্কার প্রসঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যেমনটি জানিয়েছেন, আমরা দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই। একই সঙ্গে এটাও স্মরণ করা দরকার যে আমরা এক ঐতিহাসিক মুহূর্তে আছি। আমাদের সুযোগ তৈরি করে দেয়া বীর শহীদদের কাছে আমাদের ঋণ আছে, যাতে কোনো অবস্থাতেই এই সুযোগ হাতছাড়া হয়ে না যায়। তিনি আরও জানান যে সংস্কার কোনো রাজনৈতিক দলের একক বিষয় নয়। সংস্কার প্রস্তাব, উনি কি সংস্কার প্রস্তাব আগে বলছিল কোনোদিন? ছাত্রদের কি কোনো সংস্কার প্রস্তাব ছিল আন্দোলনের সময়? সংস্কার ছিল চাকরির কোঠা সংস্কারের আন্দোলন, তারপরে 9 দফা, তারপরে হলো ফেসিবাদ বিলোপ। কোথাও সংস্কার ছিল? সংস্কার প্রস্তাবটা বিএনপি 2 বছর আগে দিছে, এরপরে অন্তর্বর্তীকালীন সরকার থেকে এই সংবাদ প্যাচ লাগানোর জন্য এই সংস্কার প্রস্তাব সামনে আনা হয়েছে। আমি এই জন্যই বলছি সহজ পথ ছিল। সংস্কার প্রস্তাব যেগুলো ছিল এইটাকে বেজলাইন ধরে আগাইতো, তাইলে সম্ভব ছিল। যে আমরা এইটা পারিনি, সরল মনে বলে না কেন যে আমরা এইটুকু সংস্কার করছি, এটা করতে এত সময় লাগবে, খোলসা করে না, পরিষ্কার করে না। এখন আবার তিনি একজন ইন্টারন্যাশনাল পিয়ারম্যান, তিনি এখন যেখানে যায় সেখানেই বলায় 5 বছর। ওই প্রথমে বহু আগে দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের বক্তব্য কি রাজনৈতিক দলগুলোর মাঝে নতুন করে সংশয় তৈরি করছে? অবশ্যই সংশয় কেন? যে কোনো জায়গায় জিজ্ঞেস করেন, বলে যে নির্বাচন কবে হবে। রাজনীতিবিদদের দেখলেও জিজ্ঞেস করে, সাংবাদিকদের দেখলেও জিজ্ঞেস করে, জনগণ জিজ্ঞেস করে। তো যারা একটু সচেতন তারা তো সবাই ক্লিয়ার হচ্ছে না। এবং এইটাই এখন কিন্তু দানা বাঁধতেছে যে ইউনূস সরকার নির্বাচন সহজে দিতে চাইবে না, এবং এও বলছে যে তাদের পরিণতি ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতোই ফাইনালি হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, যেমনটি আসলে জনাব এম এ আজিজ তার পর্যবেক্ষণ অনুযায়ী বলছিল যে বর্তমান সংস্কার প্রক্রিয়া যে প্রক্রিয়া এগুচ্ছে সেটি আসলে বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে। আপনিও এমনটি আশঙ্কা করেন কিনা? আপনাকে ধন্যবাদ এবং আজিজ ভাইকেও ধন্যবাদ। দেখুন, যখন কোনো কিছু স্বচ্ছভাবে দেখা যায় না তখন নানা কিছু আমরা অনুমান করব, এটা একটা স্বাভাবিক ন্যাচারাল প্রক্রিয়া আর কি। আপনার কাছে যখন বিষয়টা স্বচ্ছ হবে না তখন আপনি অনেক ধরনের হাইপোথিসিস দিবেন, এবং সেই হাইপোথিসিস আপনি দিবেন আপনার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, মানে অভিজ্ঞতার ভিত্তিতে। এই যেমন একটু আগে আজিজ ভাই কিন্তু একটা কথা বললো যে এটা ওই যে মঈনুদ্দিন মানে ফখরুদ্দিনের যে সরকার সেটার মতো হবে, কারণ ওটা আমাদের অভিজ্ঞতায় আছে, এটা একটা গুরুত্বপূর্ণ। এখন এই সরকারটি যখন এসেছে, এটা আপনি জানেন যে এটা বাংলাদেশের হিস্ট্রির জন্য একটা ইউনিক প্রক্রিয়া, মানে এভাবে আমরা কখনো দেখিনি। আমরা 90-এর এরশাদ বিরোধী আন্দোলনটা দেখেছি, কিন্তু সেটাও এই পর্যায়ে যায়নি যেভাবে হয়েছে, বা পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়াটাও এরকম ছিল না। এখন ঘটনা হচ্ছে যে এই সরকারের শুরু থেকে কতগুলো সংস্কার কমিশন কিন্তু করে দেওয়া হলো, এবং এই সংস্কার কমিশনে আমি আসলে আজিজ ভাইয়ের সাথে, বিনয়ের সাথে একটু দ্বিমত পোষণ করি। আমি মনে করি যে এটা আসলে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়নি, দেওয়া হয়েছে সংস্কার কমিশনের দায়িত্ব। মানে মনে করেন সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে আপনার ইসেকে, প্রফেসর অধ্যাপক আলী রিয়াজকে। একজন নিয়োগ দেওয়া হয়েছে কাকে? ওই যে কি আপনার নাকি ওই যে যেটা আমাদের দেশে তো এই আইনটা নেই যে আপনি 2টা পাসপোর্টে রাখতে পারবেন কিনা, এরকম আইনটা কিন্তু আমাদের দেশে নাই। আচ্ছা, এমপি হয়েছে না, এখন ফ্যাসিস্টের সরকারদের বলেন কেন যে তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে? আমি আবারও বলছি, আমি সেটাই বলছি যে এই সরকারটা তো একটা স্পেশাল সরকার, এটা তো কোনো নির্বাচিত সরকারের ব্যাপার নয়। আপনি ইন্টারিম গভর্নমেন্ট বলছি আমরা, তাহলে এনারা থাকে দরকার সব আমেরিকান লোক এনে বসায়, ইন্ডিয়ান লোক এনে বসায় দিলে হতো। এখানে আমি একদমই বিনয়ের সাথে আমি বলছি যেটা হয়েছে যে দেখেন, আমরা এখানে এক্সপার্ট নলেজটাকে আমি গুরুত্ব দিতে চাই, কিন্তু প্রবলেম ওখানে হয়নি। প্রবলেম এখানে হচ্ছে যে আমি আসলে আমার উদ্দেশ্যটা কি, আমার একটা ওয়ার্কিং প্ল্যান থাকে না, পরিকল্পনা থাকে না, এই পরিকল্পনাটা কোনোভাবেই জনগণের কাছে স্বচ্ছতা হয় নাই। উপরন্তু সরকারের বিভিন্ন লেয়ারে থাকা মন্ত্রী
মানে উপদেষ্টা যেটা আছে, যেমন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি বলেছেন যে এই 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 গভর্নমেন্ট নির্বাচিত গভর্নমেন্ট হবে না কেন, এ ধরনের কিন্তু স্টেটমেন্ট স্বরাষ্ট্র উপদেষ্টা, মৎস্য উপদেষ্টাও বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন। এখন ঘটনা হচ্ছে যে এই যে বক্তব্য যখন উপদেষ্টা দায়িত্বশীল জায়গা থেকে আসছে, তখন খুব স্বাভাবিক যে বক্তব্য আজিজ ভাই দিচ্ছেন, যে বক্তব্য অন্যরা দিচ্ছেন, তখন কি হয়, তখন তার মানে কি, তার মানে কি এই যে আপনি এখন বিগত অভিজ্ঞতায় আমরা যেরকম দেখেছি, আপনিও এখন এটা একটা লং টার্ম লংজিভিটির মধ্যে থাকতে চান। আমরা প্রথম অবস্থায় যেমনটি দেখেছিলাম, যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে তখন সকল রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন ছিল সরকারের প্রতি। ধীরে ধীরে কি আসলে রাজনৈতিক দলগুলোর সমর্থন হারাচ্ছে সরকার? আসলে সকল রাজনৈতিক দলের পূর্ণ সমর্থন ছিল। এখন যেটা হয়েছে, রাজনৈতিক দলগুলা তাদের নিজেদের স্বার্থ রক্ষায় ব্যতিব্যস্ত। একদম পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনি দেখবেন যে এখানে একটা পক্ষ, এই রাজনৈতিক দলের মধ্যেই একটা বিশাল পক্ষ আছে যারা চায় যে এই সরকার নির্বাচনে রোডম্যাপটা না দিক, যারা চায় এই সরকার স্পষ্ট করে না বলুক যে অমুক তারিখে নির্বাচন। কারা তারা? যাদের সময় দরকার, যারা নিশ্চিত যে আমি সংখ্যানুপাতিক হারে মানে আমি জিততে পারবো না ভোট দিয়ে, তারা দেখবেন যে সংখ্যানুপাতিক হারে জেতার জন্য একটা আবেদন করতে চায়। এই যে গ্রুপ অফ পিপুল, এরা চায় যে আরো বেশি সময়টা কালক্ষেপণ হোক। কেন চাচ্ছে? তার কারণ এরা বুঝে গেছে যে ইলেকশন যদি হয়, এই ইলেকশনে তাদের ক্ষমতাসীন হওয়ার সম্ভাবনাটা কম। তো এই সরকার এই রাজনৈতিক দলগুলো কিন্তু সচেতনভাবে যেটা হচ্ছে যে তারা কিন্তু এই সরকারের উপর এক ধরনের চাপও প্রয়োগ করে হয়তোবা। এবং আপনার সত্যি আমি অনেকবার বলেছি যে ভাইও বললেন যে সরকারের ভিতরে সরকার, অর্থাৎ এখানে এমন কিছু কিছু উপদেষ্টা আছেন যাদের হয়তোবা সরাসরি অ্যাফিলিয়েশনও আছে এই ধরনের রাজনৈতিক দলগুলোর সাথে, সে তো যাবে না, এটা একটা বিষয়। আবার আমরা যারা দেখেন, আমি একটা কথা বলতে চাই, এখানে কোনো বিএনপি সমর্থনে আমি কথাটা বলবো না। আমি বলতে চাই যে বাংলাদেশের নাগরিককে আপনার গত 15 বছর ধরে একটা স্বাভাবিক যে ভোটিং প্রক্রিয়া, দেখেন এটা একটা গণতান্ত্রিক দেশ, এই গণতন্ত্রের চর্চাটা এখানে মিসিং হয়ে আছে। বাংলাদেশের মানুষ একটা স্বচ্ছ ফেয়ার ভোট ইলেকশন, এটা তার গণতান্ত্রিক রাইট, এটা কিন্তু করতে চায়। মানুষ ভুলও হতে পারে, বাংলাদেশে মানুষ এমন হতে পারে, আপনি দেখেন না কেন। আমরা সবচেয়ে বেশি কি সংস্কারটা চাই জানেন? আমরা সবচেয়ে বেশি ওই সংস্কারটা চাই যে আপনি একটি নির্দিষ্ট সময় পর পরে নির্বাচনে আসেন। একটি নির্দিষ্ট সময় পর পরে যখন আপনি নির্বাচনে আসবেন, আজকে যদি এমন কোনো একটা ভুল সিদ্ধান্ত জনগণ নিয়েও নেয়, তার হতে সুযোগ থাকবে যে 5 বছর পরে আমি আবার আমার সিদ্ধান্তটাকে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কিন্তু আজকে জামায়াতে ইসলামী এমনটি বলেছে যে গত 3টি নির্বাচন কোনো প্রকৃত নির্বাচন হয়নি, ক্ষমতায় থাকার জন্য যা যা দরকার তাই করা হয়েছে। জামায়াতে ইসলামী এমন নির্বাচনের দাবি জানিয়েছে যেটিকে দেশের জনগণ এবং সারা বিশ্ব স্বীকৃতি দেবে। জামাতে ইসলাম এরকম দাবি জানিয়েছে, আমি জামাতে ইসলামকে সেজন্য ধন্যবাদ দিব, কিন্তু আমার মনে হয় যে এই দাবি জামাত ইসলামের না, এই দাবি আমাদের সবার। এবং আমরা মোটামুটি নিশ্চিত যে এবারের যে ইলেকশনটি ফেয়ার হওয়ার সম্ভাবনা আছে। তার মূল কারণ হচ্ছে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসীন হয়ে নাই, এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়েও যত জটিলতা থাকে সেটাও আসলে এই ইন্টারিমের কিন্তু সেটা ছিল। কিন্তু যে প্রকৃত নির্বাচনের কথা বলা হচ্ছে বা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যদি আমরা ধরে নেই, সেটি আসলে বাস্তবায়ন করতে কোন কোন চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার? আপনি বলছিলেন যে সরকারের ভেতরে একটা সরকার রয়েছে, একটি পক্ষ রয়েছে যারা সরকারকে চাপ প্রয়োগ করছে, তাদের শক্তির উৎসটা আসলে কোথায়? এখানে একটা কথা বলি, এই ঐক্যমত্য কমিশন হওয়ার আগে, এখানে বসার আগে আসলে সরকারের ঐক্যমত্য হওয়াটা খুব জরুরি। মানে আগে সরকারের নিজস্ব উপদেষ্টাদের নিয়ে আগে একটা একমতে আসা দরকার, এটা একটা। শক্তির উৎস অর্থের উৎস যেখান থেকে, শক্তির উৎস পলিটিক্যাল অ্যাফিলিয়েশন যেখান থেকে, শক্তির উৎস বৈদেশিক আমাদের যে কূটনৈতিক সম্পর্কের জায়গাতে আমাদের কার সম্পর্ক আছে, এই তিনের এক সম্মিলন হচ্ছে এদের শক্তির উৎস। কিন্তু আমরা গণ অভ্যুত্থান দেখেছি, আমরা হাজারো শহীদের রক্ত দেখেছি, কিন্তু আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তনকে আনতে পেরেছি? এখন আমরা দেখছি প্রভাব খাটানোর রাজনীতি, এখন আমরা দেখছি তদবির বাণিজ্য, এখন আমরা দেখছি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা যে আলোচনায় আমরা ছিলাম, গণ অভ্যুত্থানের পরও কেন আমাদের প্রভাব খাটানোর রাজনীতি দেখতে হচ্ছে, কেন আমাদের তদবির বাণিজ্যের মতো ঘটনা চোখে পড়ছে?
আচ্ছা, এটা না ভীষণ রকমের দুঃখজনক সত্যিকার অর্থে আপনি যে এই প্রশ্নটা করেছেন। কারণ কি, এই যে কিছুক্ষণ আগে আপনাকে আমি বললাম যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সরকার, ওই সরকারটা যতই অবৈধ হোক, কিন্তু আমার মনে আছে যে ওই টাইমটাতে 2006-07 এই যে দুর্নীতির জায়গাটা এত স্ট্রিক্টলি ছিল যে মানুষ রাস্তার মধ্যে যে তার অর্থ রেখে আসতো, যাতে করে এটা এই জিনিসটা কিন্তু খুব পজিটিভ একটা ভাইব ছিল। কিন্তু এই গভর্নমেন্টের কাছ থেকে আমরা এরকম একটা প্রত্যাশা করেছিলাম, বিশেষ করে আমাদের যে শিক্ষার্থী প্রতিনিধিরা যেহেতু আছেন তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশাটা আসলে অনেক উপরের লেভেলে ছিল। কিন্তু দুঃখজনক কি হলো যে হঠাৎ করে মানে এটা মানে আমি একদম গণমাধ্যমে আসা কতগুলো ঘটনাই বলি, মানে ওই যে ভাষা, মুখের ভাষা, ন্যারেটিভ, যেমন আপনি বলছেন আমার দাদার ছিল, আমার দাদার যে জমিদারিত্ব ছিল সেটা দিয়ে হয়ে যাবে, আমার দাদার জমিদারিত্ব দিয়ে ইলেকশন করা সম্ভব। এটা যে একজন নেতার মুখ থেকে বা একজন শিক্ষার্থীর মুখ থেকে আসতে পারে, এটা তো আমরা কখনো মানে এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, কিন্তু ভীষণ অপ্রস্তুত বোধ করেছি। আরেকটা কথা আমি বলতে চাই যে দেখেন, এই যে ভোগবাদী একটা সমাজ এই মুহূর্তে চলছে, মানুষের কাছে অর্থ এত বেশি মাত্র, অর্থের পিছনে ছুটে চলার এই 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 চালিকা শক্তিটা আওয়ামী লীগের সময় কিন্তু খুব ভীষণ রকমের ভাবে দেখা যাচ্ছে। আপনার মনে আছে নিশ্চয়ই, আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি প্রেস কনফারেন্সে বলছেন যে আমার পিয়নের হচ্ছে 400 কোটি টাকা। একজন প্রধানমন্ত্রী বলছেন, যে কিভাবে হয়েছে আমি জানি না। এখন এই গণঅভ্যুত্থানের পরে আমরা যদি এখন জানতে পারি যে তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এই সকলের জন্য এরকম কোটি টাকার ব্যবসা হচ্ছে, কোটি টাকার আদান প্রদান হচ্ছে, তাহলে কি আমি এটা ধরে নিব যে আসলে ওই বিগত সরকার যে রাস্তা দেখিয়ে গেছে আমাদের এই যে বর্তমান যে অবস্থা, তারা ওই পথকে অনুসরণ করছে? এটা একটা খুব দুঃখজনক। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা। জনাব এম এ আজিজ, যেমনটি আসলে ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা বলছিল যে এনসিপির গুরুত্বপূর্ণ পদধারী নেতা 400 কোটি টাকার কমিশনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, সেই সঙ্গে প্রভাব খাটিয়ে সচিবালয়ে প্রবেশের অনুমতিপত্র হাতিয়ে নেওয়া হচ্ছে। সেই সঙ্গে আমরা দেখছি মন্ত্রণালয় ভিত্তিক বৈষম্য বিরোধী ছাত্রদের আলাদা কমিটি, ছাত্র উপদেষ্টার এপিএস এর নামে কোটি টাকার দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজনৈতিক অঙ্কন। তাহলে আদতে পরিবর্তনটা আমরা কোথায় কোথায় দেখছি? দেখেন, আমাদের দেশের দুর্নীতিটা এমন অবস্থা তৈরি হয়ে গেছে, ধরেন আমরা ছোটবেলায় কোনো দুর্নীতিবাজকে দেখলে আসলে মন থেকে কিন্তু ঘৃণা করতে ইচ্ছে করতো, এখন আর হয় না। কারণ দুর্নীতিটা জাতীয়করণ হয়ে গেছে, এটা আর ঘুষ বাণিজ্য নাই, এটা স্পিড মানি বলা হয়। টাকা দিলে কাজ হবে, আপনি টাকা না দিলে কাজ হবে না। তো এখন আমার বক্তব্য হচ্ছে, ধরেন এই যে 54 বছর দেশ স্বাধীন হলো, আমরা সব সংস্কার করতেছি, এই যে আলোচনাটা উঠেছেন মনোজগতে যে পরিবর্তন, এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই যে কালচারাল বিপ্লব করে 2-3 মাসে সব জাতিকে ঠিক করে ফেলবেন। এই মনোজগতের পরিবর্তন যতক্ষণ আপনার না হবে, অর্থাৎ মনোজগৎটা যদি বিশুদ্ধ না হয়, তাহলে ততক্ষণ পর্যন্ত এই দেশে আমাদের আকাঙ্ক্ষা কিন্তু অপূর্ণ থেকেই যাবে। কিন্তু হ্যাঁ, এবং 52 সাল থেকে শুরু করে এ পর্যন্ত সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা। হ্যাঁ, আপাতত উনি ইউনিভার্সিটি ছাত্র, জানে তো সব কিছুতে ছাত্ররা যত প্রম্পট রিয়াক্ট করে, এটা কিন্তু অন্যরা করে না, মানে হিসাবে, প্রফেশন হিসেবে। কিন্তু কোনো ছাত্র কিন্তু সরকারের ভাগ নেয় নেই, 1। 2, কোনো ছাত্ররা কিন্তু এরকমভাবে দলও করে নেই। 2টো দল হয়েছে, আওয়ামী লীগ কিন্তু তরুণরাই করছে, শুধু ভাসানী ছাড়া সব তরুণ ছিল। আপনি দেখেন জাসদ হয়েছে, জাসদ কিন্তু পুরোপুরি মুক্তিযুদ্ধের, প্রায় সবই মুক্তিযুদ্ধ ছিল, প্রায় 9 মাসের ট্রেনিং প্রাপ্ত, তারাও রাজনীতি করছে। তারা কিন্তু হটকারিতার জন্য তাদেরকে শেষ পর্যন্ত জাসদ এখন নাই বললেই চলে, এরকম অবস্থায় চলে গেছে। তো এখন এই ছাত্রদের কাছে আমাদের প্রত্যাশা ছিল, এবং তারাও কিন্তু প্রত্যাশার কথা দেখিয়েছিল, স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু তারা যে এইভাবে দুর্নীতিগ্রস্ত এবং এইভাবে ভোট বিলাসী হবে, এটা কিন্তু আমরা কখনো কল্পনা, এর জন্য দায় কার? সরকার দায়ী, প্রধান উপদেষ্টা প্রথমে দায়ী, তারপরে অন্যরা দায়ী। কারণ আর আমরা দায়ী হচ্ছে আমরা সমাজ ব্যবস্থাটাকে এই জায়গায় নিয়ে আসছি, তারা সুযোগ নিছে। অর্থাৎ যে স্রোতে চলছে, যে প্রধান উপদেষ্টা ছাত্রদের সংগঠন করতে বলছে, তাদের বলে উদ্যোক্তা হও, সব ব্যবসা হও, ক্লাসে নাই, পড়াশোনার দরকার নাই, স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ছাত্ররা এখন সব সরকার চালানোর ব্যস্ত। তো এই যে জেনারেশন গ্যাপ বিজ্ঞানের যুগে,
এই 7-8টা ব্যাচ যে জেনারেশন গ্যাপ হবে, এরা নির্বাচনে যাবে। নির্বাচনে আপনি দেখবেন হাসিনার সময় আমিটামি নির্বাচন হয়ে বড় বড় লোক দিয়ে অনেকগুলো 3-4টা কিংস পার্টি করেছিল না, একটারও জামানত থাকে নাই। এদের একটারও জামানত থাকবে না। তাহলে এই জেনারেশনটা যে ফ্রাস্ট্রেশনে ভুগবে, এই জেনারেশন তো শেষ হয়ে যাবে। আপনার দেশটা কোথায় দাঁড়ায় থাকবে বলেন? অটোমেশনের যুগ, যেখানে রোবট, ডেটা সায়েন্স, আইটি ইত্যাদি সামনে চলে আসতেছে। আগামী 10 থেকে 15 বছর পরে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা তো যুগের সাথে ফিট করবে না। অথচ আপনি সবাই উদ্যোক্তা, প্রধান উপদেষ্টা ব্যবসায়ী, তিনি এনজিও করেন উপদেষ্টা, তিনি সবাই উদ্যোক্তা বানাতে। শিক্ষার কথা শুনছেন? প্রধান উপদেষ্টা কি একবার বলেছে আপনারা লেখাপড়াও করেন, ঠিক আছে আপনারা এটাও করেন? একথা একবার বলেছে, উচ্চারণ করেছে? উদ্যোক্তা হতে বলে। আর রাজনীতিতে উনি 1/11-এর সময় সরকার একটা, বললাম না, রাজনৈতিক নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দল করতেছিল, ডাকছে অনেক ওয়েবসাইটে দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত পায়নি, ছেড়ে দিয়েছে। এখন উনি ভাবছিল, উনি কিন্তু যতই বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, এটা ঠিক আছে, হ্যাঁ, নোবেল লরেট ঠিক আছে, কিন্তু রাজনীতি কিন্তু উনি বুঝেন বলে মনে হয় না। উনি ভেবেছেন এই যে ছাত্র আন্দোলন হলো, ছাত্ররাও অগ্রভাগে ছিল, এই ছাত্রই শক্তি, সবাইকে এই ছাত্রদের দিয়ে চাপে রাখবো। কিন্তু ছাত্ররা যেভাবে অনিয়মের সাথে জড়িত হয়ে আস্তে 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 এটা জিরো হয়ে যাচ্ছে। এই ছাত্র কিন্তু এখন আর ওই শক্তি নাই। হ্যাঁ, এই ছাত্র একদিকে আমি বলবো জাতিকে এই জেনারেশন গ্যাপে ফেলে দিল, আর একটা হলো এই ছাত্রদেরকে মনোজগৎ পরিবর্তন দেন। কিছু হলেই ইউনিভার্সিটির ভিসি খাতাও, কিছু হলে স্ট্রাইক করো, কিছু হলে রাস্তা নামো, এগুলি ছাত্ররা শুরু করতেছে। ধৈর্য সহ্য বলে কিছুই নেই। আমাদের সময় ছিল, এটা মানলাম, কিন্তু এত না। এখন এদেরকে তো লাগাম টানার লোক নাই, সব সরকারে রাখার জন্য। এবং এই জন্যে আমি কিন্তু বারবার বলি যে 1/11-এর সরকারের ব্যাকিংয়ে কিন্তু পুরো আর্মি ছিল, মনে রাখেন, আর্মি ছিল। এই সরকারের আমলে কোনো শক্তি নেই। সুতরাং যদি এখন নির্বাচনটা প্রপারলি দিয়ে ওনারা শান্তিপূর্ণভাবে দেশে পলিটিশিয়ানদের হাতে দেশটা না দেয়, অর্থনৈতিক অবস্থা দেখেন, সব অবস্থায়, আজকেও দেখেন সমকালের নিউজ ছাপা হয়েছে, সব অপরাধ কিন্তু বেড়ে চলছে। আপনার এই যে আপনার IMF এর লোন 4th এবং 5th কিস্তি, 3rd এবং 4th কিস্তি আটকাই গেছে। হ্যাঁ, নানান IMF কন্ডিশন দিয়ে গেছে, সব ভর্তুকি তুলে দিতে হবে, তুলে দেওয়া শুরু করছে না, গ্যাস ট্যাস তুলে দিচ্ছে না, সয়াবিনের কর ছিল, কর উঠাই দিছিল না, দিছে তো, দাম বেড়ে গেছে হুয়া করে, বাজার এখন বেড়ে গেছে। $2.1 বিলিয়ন এই সরকার ইউনূস সাহেব আসার পরে প্রতিশ্রুতি পেয়েছে, 1 টাকাও দেশে আসে নেই। এই যে বিনিয়োগ সম্মেলন করলো, সেখানে 3100 কোটি টাকার প্রতিশ্রুতি পেয়েছিল, 1 টাকাও আসবে না। দেশটা যদি উনি জুন পর্যন্ত ধাক্কায় নেয়, এই ছাত্ররা একদম জিরো হবে, আর দেশটা কিন্তু একদম ভঙ্গুর অবস্থায় চলে যাবে। এর মধ্যে আমরা দেখছি যে গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গন এখনো স্থিতিশীল নয়। সেই সঙ্গে শোনা যাচ্ছে আগামী মে-জুনকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের বিষয়ে আমাদের সিদ্ধান্ত উপনীত হওয়া কতটা জরুরি? না, দেখেন, এই আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেল, এর প্রধান বেনিফিশিয়ারি কারা? এই অন্তর্বর্তীকালীন সরকার, এবং ছাত্ররা যেহেতু প্রত্যেকটা মিনিস্ট্রিতে একজন করে বসায় দিছে, তারা, আপনি আমি তো না। তা ফ্যাসিবাদকে দমন করার দায়িত্ব আমাদেরও যেমন আছে, সরকারের আগে আছে, সরকারের তো আইন আছে। এ পর্যন্ত তো একটা মামলাই দাঁড় করতে পারলো না। এই কয়েকদিন আগে 2টা শেখ হাসিনা সহ প্রায় 50 মামলায় তৈরি করছে। তা আপনি যদি কোর্ট আছে, আদালত আছে, সরকারের নির্বাহী আদেশ আছে, রাজনৈতিক দলের কাছে দায়িত্ব চাপে কেন? এখানে ছাত্ররা কিন্তু বলছে যে তাদেরকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে। কেন? গণতান্ত্রিক দেশে একটা রাজনৈতিক দল আর একটা দলকে নিষিদ্ধ করতে বলবে কেন? তারা তো অপরাধী, তারা তো গণহত্যা করেছে, বিচারের কাঠগড়ায় দরকার। এমনি তো নেতৃত্ব শূন্য হয়ে যায়। আপনি কাঠগড়ায় গেলে তো আপনার গণহত্যাকারী দল হবে, তাকে আপনি নিষিদ্ধ করেন,
আইনের মাধ্যমে করেন, সমস্যা কি? রাজনৈতিক দলের ঘাড়ে চাপাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, একই প্রসঙ্গে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। যেমনটি আইন উপদেষ্টা জানিয়েছে যে সব রাজনৈতিক দল ঐক্যমত্যভাবে প্রস্তাব করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক অথবা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া হোক, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। অন্যদিকে আবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যেমনটি বলেছে যে আওয়ামী লীগের বিষয়ে কি সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। আমরা যখনই আওয়ামী লীগের প্রসঙ্গ আসে তখনই দেখি যে রাজনৈতিক দল থেকে শুরু করে সরকার সব এক ধরনের কৌশলী অবস্থানে যায়, কেন? আচ্ছা, এটা আমার জন্য উত্তর দেওয়া হয়তো একটু সহজ, আমি শিক্ষক তো এই কারণে হয়তোবা। দেখুন, এর প্রধানতম কারণ হচ্ছে আপনার যে কোনো অর্থে একটা পলিটিক্যাল অপোজিশনের মধ্যে আমরা বসবাস করতে পছন্দ করি। অর্থাৎ আপনি হেড টু হেড, মানে আমি আপনার সব সময় আপনি যখনই বলবেন যে আমি চাবো যে সব সময় কনস্ট্যান্ট একটা প্রেশার গ্রুপ থাকুক, আমার অপোজিশন বিতর্ক করুক, অপোজিশন পাওয়ারফুল হোক, এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে এই জন্যই কিন্তু আপনি দেখবেন যে এই যে বিএনপি এবং আওয়ামী লীগ, তার যে এটা অনেকটা ওই যে ব্রাজিল আর আর্জেন্টিনার মতো, বুঝতে পেরেছেন? মানে ওই খেলার যে জমজমাট মজা আছে, সেটা এখন আপনি যতই মনে করেন আর্জেন্টিনা ফ্রান্স খেলছে, আর্জেন্টিনা জার্মানি খেলছে, সেই জিনিসটা হবে না। এটা খুব নিরপেক্ষ একটা জায়গা থেকে আমি আপনাকে বলছি যে এটা একটা সংকট এই রাজনীতিতে এই মুহূর্তে বিরাজমান। অর্থাৎ আপনার যে কারণে কিন্তু আমরা যারা নাগরিক, আমরা কিন্তু ভীষণভাবে চাচ্ছিলাম যে এনসিপি বলেন বা নতুন অন্য কোনো দল বলেন, সে যেন একটা যৌক্তিক একটা গণ আবেদনের জায়গা করতে পারে। বারবার কিন্তু আমরা রাজনৈতিক দলকে সাধুবাদ জানাচ্ছিলাম, কিন্তু এই বাস্তবতা এটাও খুব সত্য যে আপনি এই সকল দল কোনোভাবেই আওয়ামী লীগ অথবা বিএনপির মতো একটা মানে এত বড় দলকে, এত বড় জনগণের কাছে যাওয়ার সুযোগ আছে যেসব দল, তাকে বিট করার আসলে সুযোগ রাখে না। এটা একদম সত্যি কথা। এখন আপনি কি বলবেন যে এরা আদর্শ দল? না, আদর্শ দল না। আমি স্পষ্ট করে বলছি, এর মোটেও আদর্শ দল না। প্রত্যেকের দলেরই মধ্যে কোনো না কোনো সংকট আছে। কিন্তু ঘটনাটি কি হচ্ছে যে আপনি আওয়ামী লীগের রাজনীতিকে আপনি হঠাৎ করে যখন নিষিদ্ধ করে দিবেন, এটার আরেকটা সংকট, এটা তো একটা গেল, আরেকটা সংকট কি, আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করে দেওয়ার এখতিয়ার আসলে কার আছে? এটা তো আপনাকে হয় লিগ্যাল প্রসিডিউরসে যেতে হবে, অথবা এই মুহূর্তে কি দেশে নির্বাচিত কোনো সংসদ আছে? নাই। কিন্তু একই সমস্যা কিন্তু আমাদের এই যে সংবিধানও পড়বে, এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে আমি এই কথাটা গুরুত্ব দিয়ে বলছি। আপনি যতই সংবিধানের সংস্কার করেন না কেন, এটি পাশ করবে কোথায়? এটা তো পাশ করতে হবে পার্লামেন্টে। আদারওয়াইজ আপনি সংবিধানকে করবেন কেন, এবং কেন আপনি পুরো সংবিধানকে সংস্কার করবেন, সেটা নিয়ে একটা আলাপ। আর সেখানে কিন্তু এনসিপি গণভোটের দাবি জানিয়েছে। সে আলোচনায় ফিরব তৃতীয় অংশে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা যে আলোচনায় আমরা ছিলাম, সংস্কার কমিশনের বিভিন্ন প্রস্তাবনা নিয়ে যখন নানামুখী আলোচনা চলছে, আমরা দেখছি বড় বিতর্কের জায়গা তৈরি হয়েছে সংবিধান সংস্কার ইস্যুতে, যেখানে নতুন দল এনসিপি দাবি করছে যে গণভোটের মধ্য দিয়ে, আসলে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তনের বাস্তবায়ন সম্ভব হবে কি না। এখানে একটা কথা, আপনি কি গণভোট মানে এখানে কি রেফারেন্ডাম দিবেন? কি নিয়ে দিবেন? আপনি এই গণভোটটা পরিচালনা করবেন কিভাবে? কাদেরকে দিয়ে পরিচালনা করবেন? গণভোটের ইস্যু মানে কি নিয়ে গণভোট হবে, কে নির্ধারণ করবে? এনসিপি বললে তো হবে না, এনসিপি একা বললে তো হবে না, বা জামাত বললে তো হবে না, বা বিএনপি বললেও হবে না। তাহলে এই যে আপনার রেফারেন্ডাম বা গণভোট আপনি যেটাই করেন, সেটা করার জন্য কিন্তু একটা বডি লাগবে আপনার কাছে। সেই বডিটা কি এই মুহূর্তে রাষ্ট্রে আছে কিনা, এটা কন্ডাক্ট করবে কে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সংবিধানের, এটা আমি যেটা বলছি যে দেখুন, যত যাই বলেন, এই যে সংস্কার কমিশনগুলো হয়েছে, সংস্কার কমিশনের মধ্যে অন্যতম দুটো কমিশনের কাজ হচ্ছে ইমিডিয়েট। এক হচ্ছে নির্বাচন কমিশনের সংস্কার কমিশন, আর হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। এই দুটো সংস্কার কমিশনকে আপনার ডেফিনেটলি করতে হবে। এবং আরেকটা কথা বলি, এই যে নির্বাচন কমিশন, আপনি খেয়াল করে দেখেন তো, নির্বাচন সংস্কার কমিশন তার রিপোর্ট দিয়েছে, আর নির্বাচন কমিশন ইসি তার মতো স্বাধীনভাবে চলছে। নির্বাচন সংস্কার কমিশন কি তাদের সাথে কথা বলেছে? নির্বাচন সংস্কার কমিশন কি আপনার এই যে দলগুলোর সাথে বসে বসে তাদের কাছ থেকে জানতে চেয়েছে তারা কি চাচ্ছে না চাচ্ছে, বা সংবিধান কমিশনের কাছ থেকে প্রস্তাবনা নিয়েছে? এই যে দুটো কমিশনকে যদি আপনি একসাথে না করতে পারেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আবারও ইলেকশন একটা রোডম্যাপ, এটা এক মানে আন্ডার এনি সার্কামস্টেন্স। দেখেন, আমি একটা কথা বলি, আপনি 5 বছর পরে হলেও আমাদেরকে জানান,
আপনি 5 মাস পরে হলেও আমাদেরকে জানান, এবং সাথে এটাও জানান যে কেন আপনি এই ইলেকশনটা দিতে দেরি করছেন বা কেন আপনি ওই সময় দিবেন। আপনি জানান, আমি জনগণ, আমার যদি এই সাধারণ নাগরিক অধিকার না থাকে তাহলে যাহা ছিল বিগত এখনো তো তাই চলছে। আমি তুমি আর দামি তো আমরা দেখতে চাই না। তাহলে ওই আপনার মনোপুত করে তো আমি ইলেকশন দেখব না, আমি ইলেকশন দেখব হেড টু হেড। তো সেই জায়গাটা থেকে আমাদেরকে আসতে হলে আমাদেরকে এই জায়গাটায় পৌঁছতে হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব এম এ আজিজ। সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো ছিল যে একই ব্যক্তি একাধারে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না, এক ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন, এই দুটি প্রস্তাবের সাথে বিএনপি আপত্তি জানিয়েছে, বিএনপি দ্বিমত পোষণ করেছে। তাহলে আসলে আমরা নির্বাচিত একনায়ক হতে কিভাবে ঠেকাবো? দেখেন, এটা হলো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন লাগবে, চর্চার গণতান্ত্রিক মানসিকতা। ব্রিটেনে এটা তো গণতন্ত্রের সূতকার, আমাদের উদাহরণ। আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেম ফলো করি, ওইটা। ওখানে রাজা আছে, ওখানে প্রধানমন্ত্রী আছে, ওখানে আবার সরকার প্রধান, তিনি আবার ওই। কিন্তু তারা যেভাবে আসলে উদার গণতান্ত্রিক চর্চা করে, বাংলাদেশের প্রেক্ষাপটে কি আমরা করতে পেরেছি? তারা বিভিন্ন সময় দায় স্বীকার করে পদত্যাগের হাজারো নজির রয়েছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে তাদের ওখানে তো লিখিত ওইভাবে সংবিধানও নাই, কিন্তু দেশটা মানুষের যে মানসিক গণতান্ত্রিক যে চর্চা এবং গণতন্ত্রের যে সৃজনশীলতা, এটা তারা পুরোপুরি পালন করে। রানী কিন্তু আগে ছিল, এখন রাজা। তারা কিন্তু সাংঘাতিক পাওয়ারফুল, গভর্নমেন্ট কিন্তু ভেঙে দিতে পারে, তারপরে দেয় না তো। সেখানে ক্ষমতা কক্ষিগত করার প্রয়াস আমরা দেখি না। কিন্তু আমাদের দেশে হয়েছে কি, দেশটা স্বাধীন হওয়ার পর থেকে অনেক সময় আগে বলা হতো যে অনেক সামাজিক সূচকে এগোচ্ছি, কিন্তু রাজনৈতিক সূচকে পিছিয়েছে। তো এখন এই জন্যই বলছি যে এখন তো একটা রিয়েলিটি কিন্তু আসছে, বিবেচনা আসছে। দেখেন, এরশাদের 90 মুভমেন্টের পরে বিএনপি রিয়েলাইজ করছে যে কিছু সংস্কার দরকার, তারা কিন্তু 31 দফা সংস্কার হাজির করেছে। হ্যাঁ, এই মানসিকতাটা চেঞ্জ হচ্ছে, সময় লাগবে। এখন আমার বক্তব্য একটাই, তাই বলে তো দেশকে আপনি জিম্মি করতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রী যদি একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়, সেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনার কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, সেটি আসলে আমরা কিভাবে বাস্তবায়ন করব? সেটা তো ভারসাম্য রাজি আছে তো, সব দলই রাজি আছে তো, এটা তো দ্বিমত করেন নাই কেউ। দ্বিমতটা এই জায়গায় করছে, প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি সংসদ নেতাও হন, তিনি সরকার দলীয় প্রধানও থাকেন। এই জায়গা বলা হচ্ছে, প্রস্তাব আসছে যে অন্তত পক্ষে দলীয় নেতা থাকতে পারবে না। তো এখানে বিএনপি এগ্রি করছে যে সংসদ নেতা তো প্রধানমন্ত্রীকে থাকতে হবে, কারণ তিনি প্রধানমন্ত্রী। এই জায়গাটা তিনি দলীয় নেতার ব্যাপারে কিন্তু স্টিক করে নাই। তো সেটা তো আপনি আরেকটু হার্ট টু হার্ট বসেন, আপনার রাজনৈতিক দলকে আপনি দূরত্বে রেখে এমসিকিউ কোশ্চেন দিয়ে সব সমাধান করে ফেলবেন, তা তো হয় না, এটা তো অবজ্ঞা করা হচ্ছে। তা আমার বক্তব্য হচ্ছে ওই ঘুরে ফিরে একই কথা, যে দেশকে তো জিম্মি করা যাবে না, যেটুকুতে রাজি হয়েছে আপনি নির্বাচন দিয়ে দেন, জনগণ যারে ক্ষমতা আনবে আমরা এই চাপে রাখবো, প্রয়োজনে আপনি চাপে রাখবেন। ছাত্রদের ব্যবহার করে, ছাত্রদের শক্তি দুর্বল করে দিয়ে তো জাতির উপকার হচ্ছে না। ছাত্রদেরকে বিতর্কিত করে কিন্তু জাতি উপকৃত হবে না, কারণ এই দেশটা কিন্তু ছাত্রদের উপরে, সবগুলো আন্দোলনে ছাত্রদের উপরে নির্ভর করেছে, কিন্তু এইবার প্রথম এই ছাত্রদেরকে বিতর্কিত করে ফেলা হলো। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি নির্বাচনটা দরকার। বিগত 3 মেয়াদে যেমনটি বলা হয় যে আমরা এক ধরনের সংসদীয় ফ্যাসিবাদী দেখেছি, এবার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হচ্ছে, এই ব্যবস্থার মধ্য দিয়ে আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে পারবো কি না? দেখেন, সব কথা টাস্ক ফোর্স করছে না 5-6টা, এটা তো এরকম কমিশন লাগে নাই। টাস্ক ফোর্স করতে কইছে কে? করলো, বাস্তবায়ন করে না কেন সরকার? বলেন, একটা বাস্তবায়ন করছে। টাস্ক ফোর্স করতে তো রাজনৈতিক দল লাগে না, টাস্ক ফোর্স করছে নিজেরা। এটা কি রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে? করে নাই। এবং ট্রুথ কমিশন কিন্তু করে নাই, আমরা চেয়েছি ওটা করে নাই, ট্রুথ কমিশন করে নাই। এই জন্য আমি বলছি যে এগুলো টাস্ক ফোর্স বাস্তবায়ন করা থেকেও বাধা দিবে না, করে নাই তো। তো এখন এই জন্য বলছি যে ধরেন এই যে কমিশনগুলো যে প্রস্তাবগুলো দিছে, অনেকগুলো ডিবেট আছে না, নারীদের বিষয়ে যেটা আছে, এটা তো অনেক ভাইরাল কথাবার্তা হচ্ছে, যেটা আমি সাপোর্ট করি না। এই দেশে কোনো নাগরিক সাপোর্ট করবে না। আপনি বলেন যে আপনি রেজিস্ট্রেশন দিয়ে দিবেন পতিতা হওয়ার জন্য, এটা কোনো কথা হইলো? মুসলিম সংখ্যালঘুদের দেশে আপনি এই প্রস্তাব লয়ে আসছেন, এটা বার করেন না কেন? ওয়েবসাইটে দেন না কেন? দেখতে দেন না কেন?
এটা প্রস্তাব দিচ্ছেন, এটা সব এখানে আপনি গোপন রাখেন কেন? এই জন্য আমি বলছি যে নিশ্চয়ই আসলে সকল প্রস্তাব নিয়ে আলোচনা সমালোচনার জায়গাটা থাকা উচিত এবং সে অনুযায়ী আসলে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। বিষয়টা হলো শোনেন, একটা পরিবারে আপনার পরিবারের ধরেন লিডার, সব কথা কিন্তু সবাইকে জানানো যায় না। একটা পরিবার, এটা মাথায় রাখতে হবে। সরকারে যিনি থাকবেন যৌক্তিক পদক্ষেপ নেওয়া সেখানে জরুরি। ধন্যবাদ জানাচ্ছি হবে। দুজনকেই। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।